হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি রিক্সা চালাচ্ছি, পিছনে দুইজন মেয়ে বসে আছে। তাদের দেখে আমার প্রচন্ড পরিমাণ ভয় করছে, কারণ তাদের মধ্যে একজন আমার ক্লাসমেট। আমি এই মাটি ফাটা রোদেও মুখে গামছা পিছিয়েছি যাতে তারা আমাকে চিনতে না পারে। তখন আমি বললাম, আপনারা কোথায় যাবেন? তখন ওদের মধ্যে একটি মেয়ে বলে উঠল, ভার্সিটিতে নিয়ে চলো। আমি তাদের ভার্সিটিতে নিয়ে আসলাম, কিন্তু আজ হয়তো আমার কপালটাই খারাপ ছিল। যেই আমি তাদের থেকে ভাড়া নিতে যাব, অমনি বাতাসে আমার মুখ থেকে গামছাটা খুলে গেল। তখন সুমায়া বলল, এই তোমার নাম অভ্র তাই না? তুমি রিক্সা চালাচ্ছ কেন? আমি কোনো কথা না বলে তাদের থেকে ভাড়া নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওইদিকে সুমায়ার বান্ধবী সুমায়াকে বলল, কিরে, তুই ওই ছেলেটাকে চিনিস? চিনবো না কেন? সে তো আমাদের সাথেই পড়াশোনা করে, একই ভার্সিটিতে পড়ে। আমি তার সাথে এতদিন বন্ধুত্ব করার চেষ্টা করছিলাম, কিন্তু সে করেনি। আচ্ছা, এখন চল ক্লাসে যাই। তারপর তারা দুইজন ক্লাসে চলে যায়। এদিকে আমি রিক্সা চালাচ্ছি আর ভাবছি, সুমায়া তো আমাকে দেখে ফেললো। কে জানে তারা কি ভাবছে আমার ব্যাপারে। আমি সুমায়াকে চিনি, কারণ সে একবার আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল, কিন্তু আমি না করে দিয়েছি কারণ সে বড়লোক বাবার মেয়ে। আর কই, আমি একজন রিক্সাওয়ালা, তার সাথে আমার যায় না, সেটা বন্ধুত্বই হোক বা অন্য কিছু। আচ্ছা, আমি সুমায়াকে তো চিনি, কিন্তু ওর সাথে ওই মেয়েটা কে ছিল? তাকে তো এই ভার্সিটিতে দেখিনি। আপনারা হয়তো ভাবছেন আমি ভার্সিটিতে পড়ি, কিন্তু রিক্সা চালাই কেন? আরে ভাই, বাবা মা না থাকলে যা হয় আর কি। পৃথিবীতে আমার আপন বলতে শুধু আমার একটা ছোট বোনই আছে। তাকে নিয়েই এখন আমার পুরো পৃথিবী। তার নাম হচ্ছে জান্নাত, বয়স 10 বছর। আর আমার নাম হচ্ছে অভ্র, অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি খুব কষ্টে পড়াশোনা করি। সকালে উঠে রিক্সা নিয়ে বের হই, তারপর ভার্সিটির সময় হলে ক্লাস করে আবারও রিক্সা নিয়ে বের হই। আমার জীবনে এখন শুধু একটাই লক্ষ্য, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তবে আমি যতটা কষ্ট পাই তার এতটুকু আমি আমার বোনকে বুঝতে দেই না। আমি আমার বোনটাকে অনেক অনেক ভালোবাসি। যাই হোক, আমি বাসায় আসলাম। বাসায় আসতেই আমার ছোট্ট পরীটা এসে বলল, ভাইয়া, ভাইয়া, আমার জন্য চকলেট এনেছো কি? আমি মিথ্যা কথা বললাম। এই যা, আমি তো চকলেট আনতে ভুলে গেছি, এখন কি হবে? জান্নাত কান্না করতে শুরু করলো আর বলল, তুমি সব সময় এমন করো। হ্যাঁ, তুমি ভালো না, তুমি পচা। তখন আমি তাকে বুকে জড়িয়ে নিয়ে পিছন থেকে চকলেট বের করে বললাম, আরে পাগলি, থাম থাম, এই নে, আমি চকলেট নিয়ে আসছি, এবার তো কান্না বন্ধ কর। জান্নাত তখন একটা বিজয়ের হাসি দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার গালে চুমু দিয়ে বলল, ভাইয়া, তুমি খুবই ভালো। আচ্ছা যা, এখন আমি ভার্সিটিতে যাব। আর শোন, কারোর সাথে যেন মারামারি করবি না, আচ্ছা? আচ্ছা। এটা বলে সে দৌড়ে বাইরে চলে গেল। আমি গোসল করে রেডি হয়ে ভার্সিটি চলে আসলাম। ভার্সিটি সবাই আমাকে এক নামে চেনে, আর সেটা হলো খ্যাত। আমি তাদের কথা শুনে কষ্ট পেলেও তাদের বুঝতে দেই না। একটা কথা মনে রাখবেন, মানুষকে কখনো নিজের দুর্বলতার কথা বলবেন না, কারণ মানুষ যদি জানে এই কাজে আপনি দুর্বল, তখন মানুষ ওই কাজটাই আপনাকে করতে দেবে। অতএব সাবধান। ভার্সিটির স্যারেরাও আমাকে তেমন একটা ভালো চোখে দেখে না, তবে আমি পড়াশোনায় মোটামুটি ভালো, তাই স্যারেরা আমার নামে কমপ্লেন করতে পারে না। যাই হোক, আমি ক্লাসে ঢুকলাম, দেখি প্রথম সিট ফাঁকা, তাই আমি সেখানে বসে পড়লাম। একটু পর স্যার ক্লাসে আসলো আর আমাকে দেখে বলল, আমি না তোমাকে এই জায়গায় বসতে বারণ করেছি, তারপরেও কেন এখানে বসেছো? আর তুমি প্রতিদিন একটি শার্ট পরেই কেন ভার্সিটিতে আসো? তোমার কি অন্য কোনো শার্ট নেই? যাও, পেছনে যাও। আমি কোনো কথা বললাম না, মাথা নিচু করে পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। স্যারের কথা শুনে আমার চোখ দিয়ে ইতিমধ্যে অশ্রু গড়িয়ে পড়েছে। আমি সেটা মুছে ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষ করে আমি ক্যাম্পাসের মধ্যে দিয়ে হাঁটছি, তখন পিছন থেকে কি যেন ডাক দিল। অভ্র, এই অভ্র, দাঁড়াও। আমি দাঁড়িয়ে পিছনে ফিরলাম, দেখি সুমায়া ও তার ফ্রেন্ড। আমি তাদের দেখে আবারও হাঁটতে শুরু করলাম। তখন সুমায়া আমার সামনে এসে বলল, এই তুমি কই যাচ্ছ? আর তোমার এত ভাব কেন? তোমাকে সেই কখন থেকে ডাকছি, তুমি শুনছো না কেন? একে হয়তো তুমি চিনো না, ওর নাম হচ্ছে সঞ্জিদা। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড।
এখন বলো, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে না? না, কেন? করলে সমস্যা কই? ভার্সিটির সবাই জানে আমি একটা খ্যাত, আর এই খ্যাতের সাথে আপনি বন্ধুত্ব করবেন কেন? আমার মন চাইছে তাই। আর গরিবরা কি মানুষ না? তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? না, সরি। এটা বলে আমি বাসায় চলে আসি। তারপর আবারও রিক্সা নিয়ে বের হলাম। সারা বিকেল রিক্সা চালিয়ে মাত্র 300 টাকা পেলাম। সেখান থেকে চাল, তারপর আরো যাবতীয় জিনিস নিয়ে বাসায় এসে রান্না করতে লাগলাম। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে হালকা খেয়ে আমি রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। আর জান্নাতকে বলে আসলাম সে যেন ঘুম থেকে উঠে খেয়ে নেয়। আমি রিক্সা চালাতে চালাতে দেখি আমার ভার্সিটির সময় হয়ে গেছে, তাই আমি বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে ঢুকতেই কে যেন পিছন থেকে ডাক দিল। এই খ্যাত, এদিকে শোন। আমি পিছনে তাকিয়ে দেখি রোহান। সে আমারই ক্লাসমেট। সে এবং তার দল ভার্সিটিতে ভর্তি হওয়া নতুন ছাত্রছাত্রীদের র্যাগিং করে। তবে আজ আমার কেন ডাকলো তা আমি জানি না। আমি এগিয়ে গেলাম। জি ভাইয়া, কিছু বলবেন? রোহান আমার দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে বলল, শোন, এই চিঠিটা ওই যে দেখতে পাচ্ছিস, ওই মেয়েটাকে দিয়ে আয়, যা। চিঠিটা দেখে মনে হলো লাভ লেটার। এমনিতেই কোনো স্যার আমাকে দু চোখে সহ্য করতে পারে না, তার উপর এইটা যদি আবার ওই মেয়েটাকে দেই, আর পরে যদি রোহান পাল্টি খায়, তাহলে তো স্যার আমাকে ভার্সিটিতে থেকেই বের করে দেবে। আমাকে এইভাবে চিন্তামগ্ন দেখে রোহান বলল, কিরে, কি ভাবিস? যা। না ভাই, এটা আমি করতে পারবো না, সরি। আমার কথা শুনে পিছন থেকে রোহানের বন্ধু সাইদ বলে উঠল, কিরে, তুই কি বললি? আরেকবার বল তো। রোহান, তুই শুধু একবার বল, এর হাড়হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে দেবো। তোকে আমি লাস্ট বার বলছি, যাবি? আমি মাথা নিচু করে না সূচক মাথা নাড়ালাম। আমি কিছু বুঝে ওঠার আগেই সাইদ আর রোহানের অন্যান্য বন্ধুগুলো আমাকে মারতে শুরু করলো। ভার্সিটির সবাই ফ্রিতে সিনেমা দেখছে, কেউ এগিয়ে আসছে না, কারো মনে সাহস নেই। হঠাৎ কারো গালে থাপ্পড়ের শব্দে সাইদরা থেমে গেল। আমি মাথা তুলে দেখি সানজিদা রোহানকে থাপ্পড় মেরেছে। সানজিদার হাতে থাপ্পড় খেয়ে রোহান তো রেগে একদম ফায়ার হয়ে গেছে। সে যেই না সানজিদাকে থাপ্পড় মারতে যাবে, অমনি লিজা এসে রোহানের সামনে দাঁড়ায়। রোহান লিজাকে দেখে থেমে গেল, সাথে ভয়ও পেল। ও, আপনাদের বলতেই তো ভুলেই গেছি, লিজার বাবা এই এলাকার ওসি, তাই ভার্সিটির সবাই তাকে ভয় পায়। লিজা বলল, কিরে, তুই আমার বন্ধুর গায়ে হাত দিতে চাচ্ছিস? তোর বুকে এত সাহস? আর তোরা অভ্রকে ওইভাবে মারছিস কেন? আর একদিন যদি তোরা অভ্রকে ডিস্টার্ব করিস, তাহলে কিন্তু তোদের খবর আছে। যা ভাগ। লিজার এটা বলতে দেরি, ওদের পালিয়ে যেতে দেরি নেই। সানজিদা এসে আমাকে তুলল। ওরা সবাই চলে যাবার পরেও ভার্সিটির কেউই এগিয়ে এলো না সাহায্য করতে। সানজিদা আর লিজা আমাকে নিয়ে ভার্সিটির একটা নিরিবিলি জায়গায় চলে আসলো। ওদের মার খেয়ে আমার ঠোঁট কিছুটা কেটে গেছে। সানজিদা তার ওড়না দিয়ে সেটা মুছে দিল। এটা দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তখন লিজা বলল, ওই হব্র, ওরা তোমাকে মারছিল কেন? কিছুটা পানি পাওয়া যাবে? সানজিদা তার ব্যাগ থেকে তৎক্ষণাৎ পানির বোতল বের করে দিল। আমি পানি খেয়ে তাদের সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে সানজিদা বলল, তুমি প্রতিবাদ করলে না কেন? আমি একটু মুচকি হেসে বললাম, গরিবের আবার প্রতিবাদ? আমরা প্রতিবাদ করলেও সেটাকে কোনো মূল্য দেওয়া হয় না, তাই আর প্রতিবাদ করিও না। যা হয় মুখ বুজে সহ্য করে নেই। আর আচ্ছা অভ্র, একটা কথা জিজ্ঞেস করি, মন খারাপ করবে না তো? না, বলেন। আগেই আপনি বলাটা ছাড়ো প্লিজ। আমি একটা মুচকি হাসি দিলাম। তখন লিজা বলল, আচ্ছা, তুই প্রতিদিনই একই শার্ট প্যান্ট পরে ভার্সিটিতে আসিস কেন? আর তুই রিক্সা চালাস কেন? তুই তো খুব ভালো স্টুডেন্ট। তুই তো ইচ্ছে করলে টিউশনি করাতে পারিস। টিউশনি করাতেই তো চাই, কিন্তু আমার এরকম ড্রেস আপে কোনো ছেলেমেয়ে পড়তে চায় না। প্লাস কোনো বাবা মাও আমার কাছে তাদের ছেলেমেয়েদের টিউশনি দিতে চায় না, তাই বাধ্য হয়ে রিক্সা চালাই। আচ্ছা, তোমার জীবন কাহিনীটা শুনতে পারি? তার আগে আবার একটু পানি পাওয়া যাবে? সানজিদা আবার আমাকে পানির বোতল বের করে দিল। আমি পানি খেয়ে আমার সমস্ত জীবন কাহিনীটা বললাম। আমার জীবনে এ যাবৎ পর্যন্ত যা কিছু হয়েছে, কিভাবে আমি এতদূর পর্যন্ত পৌঁছালাম, এই আর কি। আমার সব কথা শুনে সানজিদা আর লিজা স্তব্ধ হয়ে গেল। স্তব্ধতা ভেঙে আমি বললাম,
কি হলো, আপনারা দুজন চুপ মেরে গেলেন কেন? আমার কথা শুনে ওরা দুজন স্বাভাবিক হয়ে গেল। সানজিদা লিজাকে ইশারা করে সাইডে যেতে বলল। ওরা দুজন সাইডে চলে গেল। আমি সেখানেই বসে রইলাম। ওদের কথা শেষে সানজিদা এসে বলল, তাহলে লিজা তুই যা, আর অব্র তুমি আমার সাথে চলো। কই যাব? সানজিদা তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাও। আরে কোথায় যাব? আমার তো রিক্সা নিয়ে বের হওয়ার সময় হয়েছে, আজকে তো ক্লাস করতে পারলাম না। সানজিদা আমার কথা শুনে বেশ রেগে গিয়ে বলল, এই তুই যদি আর একটাও কথা বলিস তাহলে তোকে এখানেই মেরে পুঁতে রাখবো। চল আমার সাথে। আমি সানজিদার কথা শুনে চুপ মেরে গেলাম। তবে সানজিদা রাগলে কিন্তু তাকে দেখতে খুবই সুন্দর লাগে। সানজিদা আর আমি রিক্সায় উঠলাম। আমি সানজিদাকে বললাম, আমরা দুজনে দুই রিক্সা নেই, কিন্তু সে শোনেনি। আমরা দুজন রিক্সা নিয়ে রওনা দিলাম। গন্তব্য আমার অজানা। সানজিদা আমাকে নিয়ে একটা হাসপাতালে আসলো। তারপর ভেতরে নিয়ে গিয়ে কিছু ঔষধ আর মলম নিল। তারপর আবারও রিক্সায় উঠে বসলাম। এবার রিক্সা এসে থামলো বিশাল একটা মার্কেটের সামনে। আমরা দুজন ভেতরে প্রবেশ করলাম। এর ভেতরে আমি সানজিদাকে অনেকবার বলেছি সে আমাকে এখানে নিয়ে আসছে কেন, এখানে সে কি করবে, এইরকম আরো অনেক প্রশ্ন করেছি, কিন্তু সানজিদা একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। সে আমাকে ভেতরে নিয়ে গিয়ে আমার মাপের বেশ কিছু জিন্স ও শার্ট নিল। আমি কিছু বললেই সে আমাকে ধমক দিয়ে থামিয়ে দিচ্ছে। সে আমার থেকে আমার ছোট বোন জান্নাতের বয়স জানতে চাইলো। আমি বললাম 10 বছর। সে আমাকে নিয়ে আরো একটা দোকানে গেল। এটা আবার ছোট বাচ্চাদের জামা কাপড়ের দোকান। সেখান থেকে সে জান্নাতের মাপের বেশ কয়েকটা জামা নিল। আমি শুধু অবাক চোখে সানজিদার কর্মকাণ্ড দেখছি। শপিং শেষে আমরা আবারও একটা রিক্সায় উঠলাম। আমি সানজিদার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছি। তখন সে বলল, এই তোমার বাসার ঠিকানাটা বলো। সানজিদা যে কিছু বলছে সেটা আমি বুঝতেই পারছি না। আমি শুধু তার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছি। সে এবার আমাকে ধাক্কা দিয়ে বলল, এই বলো। কিছু বললেন? সানজিদা আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, এতক্ষণ ধরে কি বললাম? প্লিজ কষ্ট করে আর একবার বলেন। তোমার বাসার ঠিকানা বলো। কেন? আমরা সেখানে যাব। না না না, প্লিজ, আপনি আমার জন্য যতটুকু করেছেন এটাই বেশি, আর না প্লিজ। তুমি বলবা? আচ্ছা বলছি, চলেন। আমি দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বললাম কথাটা। তারপর আমরা আমার বস্তিতে চলে আসলাম। সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে, বিশেষ করে সানজিদার দিকে। সবাই কেমন করে তাকাচ্ছে আর কি যেন বলছে। তবে তাদের তাকানোটা স্বাভাবিক, কারণ এত সুন্দর একটা মেয়ে এই বস্তিতে এসেছে। এখানে কোনো বড় লোকের পা তো দূরের কথা, ছায়াও পড়ে না। আমি সানজিদার দিকে তাকালাম, দেখি সে স্বাভাবিক, সে কিছু মনেই করছে না। আমরা আমাদের ছোট্ট কুড়ে ঘরে চলে আসলাম। আমি বাসার ভেতরে ঢুকতে জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া তুমি কোথায় ছিলে? আজ এত দেরি করলে কেন? সে এইবার কেঁদেই দিল। আমি তাকে কোলে তুলে নিলাম আর বললাম, আরে পাগলি, আমি একটু ব্যস্ত ছিলাম তাই আসতে দেরি হয়েছে। এই সামান্য কারণের জন্য কেউ কান্না করে? পাগলি একটা। দূর থেকে সানজিদা আমাদের কথা শুনছিল। জান্নাত তখন কান্না থামিয়ে বলল, আচ্ছা ভাইয়া, ওই আপুটা কে? আর সে এখানে কি করছে? সে হচ্ছে আমার ক্লাসমেট, মানে সে আমার সাথে একই ক্লাসে পড়ে। সানজিদা তখন এগিয়ে এসে জান্নাতকে আমার থেকে তার কোলে নিল। জান্নাতের গায়ে ধুলোবালি ভরে আছে, কিন্তু সানজিদা সেগুলো কিছুই মনে করলো না। সে জান্নাতকে বলল, তাহলে তোমার নামই জান্নাত? জান্নাত, তুমি একটা কথা কি জানো? তুমি না দেখতে অনেক কিউট, ঠিক তোমার ভাইয়ের মতো। সানজিদা এটা বলে তার জিহ্বায় কামড় দিল, আর আমি তার দিকে তাকিয়েছি। আমি কিছু বলতে যাব তার আগেই সানজিদা কথা ঘুরিয়ে জান্নাতকে বলল, আচ্ছা জান্নাত, আমি তোমার জন্য কিছু জামা নিয়ে আসছি, তুমি সেগুলো পরবে? জান্নাত তখন আমার দিকে তাকালো। তার চাহনি দেখে বোঝা যাচ্ছে সে এগুলো পড়তে চায়। আমি একটা মুচকি হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। জান্নাত একটা বিজয়ের হাসি দিয়ে সানজিদাকে হ্যাঁ সূচক উত্তর দিল। সানজিদা সব ব্যাগগুলো ঘরে নিয়ে গেল, সাথে জান্নাতও। আমি একটা কথা ভাবছি, সানজিদা এসব কেন করছে? সে কি এসব কোনো কারণে করছে নাকি অকারণে? ধ্যাৎ, মাথায় কিছুই আসছে না। আমি সব আজাইরা চিন্তা ভাবনায় ডুবে আছি, তখন সানজিদা বাইরে এসে বলল, এই অব্র, দেখো তো জান্নাতকে কেমন লাগছে। তখন জান্নাত সানজিদার পিছন থেকে বের হলো। আমি তার দিকে একদম অবাক চাহনিতে তাকিয়েছি।
সত্যি বলতে জান্নাতকে একদম আকাশ থেকে নেমে আসা একটা পরীর মতো লাগছে। জান্নাত আমার কাছে আসলো আর বলল, ভাইয়া, আমাকে কি পচা দেখাচ্ছে? আমি তাকে কোলে তুলে নিয়ে বললাম, না তো, তোমাকে একদম একটা পরীর মতো লাগছে, একদম ছোট্ট একটা পরী। সত্যি? হুম। এরপর আমরা তিনজন মিলে অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম। সানজিদা আর জান্নাতকে দেখে মনে হচ্ছে তারা একে অপরের কতদিন ধরে চেনে, তারা একদম মিশে গেছে। তবে বাস্তবেও মেয়েরা যে কোনো কাউকে খুব সহজে আপন করে নিতে পারে, যেটা ছেলেরা পারে না। যাই হোক, আমি মানুষকে জ্ঞান দিতে পারি না। এখন গল্পে ফেরা যাক। সানজিদা এখন চলে যাবে, তাই সে আমাকে একটু সাইডে ডাকলো এবং একটা জায়গায় ঠিকানা দিয়ে বলল, কাল বিকেল 4টায় এই ঠিকানায় চলে আসবা, সেখানে একজনকে টিউশনি পড়াতে হবে। তুমি এসো। আচ্ছা জান্নাত, তুমি থাকো, আমি গেলাম, আমি আবারও আসবো। এটা বলে সানজিদা চলে গেল। আমাকে কিছু বলারও সুযোগ দিল না। রাতে খাবার খেয়ে শুয়েছি। আজকে শুধু সানজিদার কথাই মাথায় ঘুরছে। কেন সেটা আমি জানি না। সেও একজন বড়লোক বাবার মেয়ে, কিন্তু তার ভেতরে বড়লোকের কোনো দিকই মিলছে না। সে একদম নর্মাল। তাকে মনে হয় আমি ভালোবেসে ফেলেছি। আরে না না, এটা আমি কি ভাবছি? ধুর, ঘুমাই, কাল আবার সকাল সকাল উঠতে হবে। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে প্রতিদিনের মতো আমি রিক্সা নিয়ে বের হলাম। তারপর যথারীতি সকল ক্লাস করে আমি আবারও রিক্সা নিয়ে বের হলাম। বিকেল 4টায় আমি সানজিদার দেওয়া শার্ট আর জিন্স প্যান্ট পরে তার দেওয়া অ্যাড্রেসে রওনা দিলাম। সেখানে পৌঁছে আমি যেই না ভেতরে ঢুকতে যাব, অমনি দারোয়ান বলল, এই এই কই যান? আমি তাকে বললাম, এখানে আমি টিউশনি পড়াতে আসছি। ও, তাহলে আপনিই সে? আচ্ছা, যান। আমি দারোয়ানের কথার আগামাথা কিছুই বুঝলাম না। আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখি সানজিদা সেখানে আগের থেকেই বসে আছে। আমি তাকে দেখে বললাম, আরে আপনি এখানে? আমি থাকবো না তো কে থাকবে? আরে না, আমি সেইভাবে কথা বলিনি। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার ছাত্রীকে নিয়ে আসছি। এটা বলে সানজিদা চলে গেল। একটু পর সে একজন মেয়েকে নিয়ে আসলো। মেয়েটি এসে আমায় বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? ভালো। আচ্ছা তোমরা তাহলে রুমে গিয়ে পড়াশোনা শুরু করো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। মেয়েটি আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা খুবই গোছানো। আমি মেয়েটির থেকে জানতে পারলাম সে ক্লাস 9-এ পড়ে। তার নাম সাদিয়া। আমি তাকে পড়াচ্ছি। তখন সানজিদা এবং তার পেছনে দুটো মধ্যবয়স্ক আঙ্কেল আন্টি আসলো। তারা এসে বলল, আচ্ছা বাবা, তোমার আমার মেয়েকে পড়াতে কোনো সমস্যা নাই তো? না আঙ্কেল। সমস্যা না থাকলেই ভালো। আচ্ছা তাহলে আমরা তোমার মাসিক বেতন সম্পর্কে কথা বলা যাক। আপনি আমাকে যত দিবেন আমি সেটাতেই খুশি। আচ্ছা তাহলে 5,000 টাকা মাস শেষে দিলে চলবে? আমি তো অনেক খুশি হলাম, কারণ আমি রোদে পুড়ে পানিতে ভিজেও এত টাকা ইনকাম করতে পারি না। আমি খুবই খুশি হয়ে বললাম, জি আঙ্কেল, সমস্যা নাই, অতঃপর আমার চলবে। এটা বলে তারা চলে গেল। আমি তখন সানজিদাকে বললাম, আচ্ছা এটা কি আপনাদের বাসা? সানজিদা তখন হাসতে হাসতে বলল, আরে না, এটা আমাদের বাসা না, এরা আমার খালা খালু হয়, আর এ হচ্ছে আমার খালাতো বোন। আর আমাদের বাসা এই বাসা থেকে 2 বাসা দূরে, বুঝেছো? হুম। আমি সাদিয়াকে পড়িয়ে বাসায় চলে আসলাম। বাসা আসার সময় একটা হোটেল থেকে রাতের খাবার কিনে নিলাম, কারণ সাদিয়াদের বাসা থেকে আসার সময় সানজিদা আমার হাতে কিছু টাকা দিয়েছিল। আমি নিতে চাইনি, সে আমাকে জোর করে দিল। তবে আমি জানি জান্নাত আজ অনেক অনেক খুশি হবে। আমিও আজ অনেক খুশি। সাদিয়ার বাবা আমাকে মাস শেষে যে পরিমাণ টাকা দিবে, তাতে আমার আর জান্নাতের অনেক ভালো হতো। চলে যাবে, আমাকেও আর রিক্সা চালাতে হবে না। আমি মনের আনন্দে রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ দেখলাম একটা লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাকে দেখে মনে হচ্ছে সে খুব টেনশনে আছে। তিনি বারবার তাকে যেন ফোন দিচ্ছিল। আমি এগিয়ে গেলাম আর বললাম, আঙ্কেল, কিছু সমস্যা? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, মেকানিককে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। এইদিকে আমার একটা জরুরি মিটিংও আছে। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার গাড়িতে একটু দেখি। আচ্ছা। আমি গাড়ির ডিকিটা খুললাম, দেখলাম তেলের লাইনটা জাম হয়ে গেছে। তাই আমি সেটা খুলে পরিষ্কার করে আবারও লাগিয়ে দিলাম।
আর লোকটিকে বললাম, আঙ্কেল স্টার্ট দিন দেখি। এবার তিনি স্টার্ট দিতেই গাড়িটা চালু হয়ে গেল। তিনি গাড়ি থেকে নেমে মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে বললেন, বাবা এই নাও কিছু টাকা রেখে দাও তুমি। না আঙ্কেল, টাকাটা আপনি আপনার কাছে রেখে দিন। আর কাউকে সাহায্য করে তার কাছ থেকে কিছু নেওয়া হলো পাপ। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে যাই। এটা বলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে দেখি জান্নাত ঘুমিয়ে পড়েছে। আমি তাকে ডাক দিলাম, জান্নাত, জান্নাত, এই ডাইনি ওঠ, দেখ আমি তোর জন্য কি নিয়ে আসছি। জান্নাত ঘুম ঘুম চোখে বলল, ভাইয়া তুমি আসছো? কি নিয়ে আসছো আমার জন্য? এই দেখ আমি তোর জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসছি। জান্নাত একটা লাফ দিয়ে উঠে বলল, কি সত্যি? দাও দেখি। আমি তাকে খাবারের প্যাকেটটা খুলে দিলাম। সে খুশি মনে খেতে লাগলো। খাবার পর্ব শেষ করে জান্নাত আবারও ঘুমিয়ে পড়ল। আর আমি বই নিয়ে পড়তে বসলাম। সামনে আমার পরীক্ষা। আমি পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আর রিক্সা নিয়ে বের হলাম না, কারণ এখন আমার আর রিক্সা না চালালেও চলবে। এখন আমার জীবন চলার মতো একটা ব্যবস্থা হয়ে গিয়েছে। রেডি হচ্ছে ভার্সিটিতে যাব বলে। সানজিদার দেওয়া শার্ট আর জিন্সের মধ্যে একটা পরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে ঢুকেই আমি এক প্রকার শক খেলাম। আমি দেখলাম সানজিদাকে একটা ছেলে পুরো ক্যাম্পাসের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করেছে। আমার বুকের বাম পাশটা হঠাৎ কেমন যেন করতে লাগলো। হয়তো আমি সানজিদার ব্যাপারে একটু বেশি ভেবে ফেলেছি। সে বলেছে বড় লোকের দুলালি। আমি কিভাবে তার ভালোবাসা আশা করি? কিভাবে একটা খ্যাত? তবে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ সে আমার প্রথম ভালো লাগা। আমি সেখান থেকে মাথা নিচু করে চলে গেলাম। যথারীতি সকল ক্লাস করে আমিও বাসায় চলে আসি। বাসায় এসে কিছু ভালো লাগছিল না, তাই মায়ের একটা ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেল 4:30 উঠি আমি রেডি হতে লাগলাম, কারণ 5:30 থেকে আমার প্রাইভেট পড়াতে যেতে হবে। তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাদিয়াদের বাসার উদ্দেশ্যে। সাদিয়াদের বাসায় গিয়ে দেখি সানজিদা আজকেও তাদের বাসায় আসছে। আমি তাকে ভালো মন্দ জিজ্ঞেস করে সাদিয়াকে পড়াতে শুরু করলাম। পড়ানোর শেষে আমি সাদিয়াদের বাসা থেকে বের হয়ে দেখলাম তখন পিছন থেকে সানজিদার ডাক। এই অব্র দাঁড়াও। আমি পিছনে ফিরে বললাম, জি কিছু বলবেন? সানজিদা তখন পিছন থেকে একটা ফোনের বক্স বের করে আমাকে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য। তুমি এখন একজন শিক্ষক, আর তোমার কাছে ফোন না থাকলে কেমন জানি একটা দেখায়, তাই তোমাকে দিলাম। আর হ্যাঁ, এটা গিফট মনে করো না। এটা সমপরিমাণ টাকা আমি একসময় তোমার কাছ থেকে পুষিয়ে নেব। মানে? তোমায় মানে বুঝতে হবে না, এখন যাও। আর হ্যাঁ, এতে সিম তোলা আছে। আমি তোমায় রাতে ফোন দিব। আচ্ছা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে চিনতে পেরেছো? আমি সানজিদা। ও আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আরে না না, সেরকম কিছু না। আচ্ছা কি কারণে ফোন দিয়েছেন সেটা বলেন। এই তোমাকে না আমি আপনি করে বলতে নিষেধ করেছি? সরি। আচ্ছা এখন কি করো? এই তো শুয়েছি। আপনি? ও তুমি? আমিও শুয়ে আছি। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? করো। এতে আবার পারমিশন নিতে হবে? আজকে যে ছেলে তোমাকে প্রপোজ করেছিল, তুমি কি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করছো? সানজিদা তখন হাসতে লাগলো আর বলল, আরে ধুর, তুমি কি যে বলো। আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করার বদলে তাকে ঠাটি একটা চড় মারছি। তার সাহস কত সে আমাকে প্রপোজ করে? ও আচ্ছা। তবে তুমি যদি আমায় প্রপোজ করো তাহলে আমি অ্যাকসেপ্ট করব। কিছু বললা? আরে না। আচ্ছা তুমি অঙ্ক খুব ভালো পারো তাই না? মোটামুটি। কই? তুমি কি আমাকে একটু হেল্প করবা? মানে তুমি কি আমাকে পড়াতে পারবা? আমার না অঙ্ক বুঝতে খুবই সমস্যা হয়। আচ্ছা ভেবে দেখবো। ঠিক আছে, এখন তাহলে রেখে দেই, কাল কথা হবে। তুমি এখন ঘুমাও। গুড নাইট। আচ্ছা। এটা বলে সানজিদা ফোনটা কেটে দিল। আমিও ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম, মাথাটা কেমন জানি ঝিম ধরে আছে। বিছানা থেকে উঠতে মন চাচ্ছে না, তারপরেও মন শরীরের সাথে এক প্রকার যুদ্ধ করে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে রান্না করতে লাগলাম। রান্না করছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। আমি রিসিভ করলাম। ওই পাশ থেকে সানজিদা বলল, গুড মর্নিং। গুড মর্নিং। কিছু বলবা? না,
কেন, তুমি ব্যস্ত নাকি? আসলে আমি রান্না করছি। আচ্ছা, তুমি রান্না করো আর সঠিক টাইমে ভার্সিটিতে চলে এসো কিন্তু। আচ্ছা, এটা বলে আমি ফোনটা রেখে দিলাম। রান্না শেষ করে গোসল করে খাবার দাবার খেয়ে যথাসময়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে ঢুকতে লিজার ডাক। এই অভ্র শোন, এদিকে আয়। আমি সেই দিকে গেলাম। সেখানে সানজিদাও ছিল। আমি বললাম, কিছু বলবা? বাহ, তোমাকে তো এই ড্রেসে ভালোই বানিয়েছে। ধন্যবাদ। সানজিদা আমার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকিয়েছে। তখন আমি বললাম, কি হলো, তুমি এইভাবে তাকিয়েছো কেন? সানজিদা তখন হকচকিয়ে বলল, না, কিছু না। এরপর আমি তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। সত্যি সানজিদার লিজা খুব ভালো মনের মেয়ে। তাদের বাবার এত টাকা থাকতেও তাদের মধ্যে কোনো অহংকার নেই। আমি কখনো ভাবিনি আমার কোনো বন্ধু হবে, কিন্তু এই দুজন যে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আমি সেটা হয়তো স্বপ্নেও ভাবিনি। যাই হোক, আমার আড্ডা শেষ করে ক্লাসে চলে আসলাম। একটা কথা বলে রাখি, আমার মাথা কিন্তু এখনো ঝিম ধরে আছে। ভার্সিটি শেষ করে আমি বাসায় চলে আসি। বাসায় এসে কিছু ভালো লাগছিল না, তাই খাবার না খেয়েই শুয়ে পড়লাম। জান্নাতও বাসায় নাই, খেলতে গেছে। খুব শীত লাগছে, মনে হয় গায়ে জ্বর আসছে, তাই গায়ে একটা কাঁথা দিয়ে শুয়ে পড়লাম। বিকেল 5:30। আমি এখনো ঘুমিয়ে আছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। আমি নাম্বার না দেখেই রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই, তুমি এখনো পড়াতে আসলে না কেন? কে, সানজিদা? কয়টা বাজে ঘড়ি দেখেছো? তখন আমি ঘড়ির দিকে তাকালাম আর এক লাফে উঠে পড়লাম আর বললাম, এই যা, এত বেজে গেছে, আমি যাচ্ছি। এই শোনো শোনো, বলো। তুমি আমাদের বাসায় চলে আসো। সাদিয়া আমাদের বাসায় আছে। আর তুমি তো আমাকে অঙ্ক শিখাইতে চাইলে, ভুলে গেছো? ও সরি, ভুলে গেছি। আচ্ছা, তোমার বাসার ঠিকানা আমাকে দাও, আমি যাচ্ছি। তখন সানজিদা আমাকে তার বাসার ঠিকানা দিল। আমি তাড়াতাড়ি করে উঠে একটু ফ্রেশ হয়ে সানজিদাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 25 মিনিট পর আমি তাদের বাসার সামনে চলে আসলাম। সাদিয়াদের বাসার মতোই সানজিদাদের বাসাটাও অনেক বড়। আমি বাসার ভেতরে প্রবেশ করতেই দেখি সানজিদা আর সাদিয়া বসে বসে গল্প করছে। সানজিদা আমাকে দেখে বলল, আজকে এত দেরি করলে কেন? ঘুমিয়ে পড়েছিলাম, সরি। এখন চলো, এমনিতেই দেরি করে আসছি। আচ্ছা চলো। তারপর আমরা একটা রুমে চলে আসলাম। রুমটা খুবই গোছানো। আমি সেদিকে তেমন একটা খেয়াল না করে তাদের পড়াতে শুরু করলাম। আমি তাদের পড়াচ্ছি, সাদিয়া ঠিক মতোই পড়ছে, কিন্তু সানজিদা পড়ছে না। সে আমার দিকেই তাকিয়ে আছে। এটা আমার ভালো লাগছে না, তাই আমি বললাম, এই তোমাকে যে একটা অঙ্ক দিলাম সেটা করছো? বুঝতেছি না, একটু করে দাও। আচ্ছা, খাতা দাও। সানজিদা তখন খাতা দিল। আমি অঙ্ক করছি আর সানজিদাকে বুঝিয়ে দিচ্ছি। তখন সানজিদার মা রুমে আসলো আর বলল, বাবা, এরা দুজন কি ঠিক মতো পড়ছে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তা এরা দুজন তোমাকে বিরক্ত করছে না তো? না আন্টি। এরা যদি তোমায় বিরক্ত করে তাহলে আমাকে বলবা, আমি একটা বেদ নিয়ে যাব, তারপর তুমি ওইটা দিয়ে এই দুজনকে ঠিক করবা, ঠিক আছে? আন্টি, সেটার মনে হয় দরকার নেই। এরা আমাকে বিরক্ত করছে না। আমার আর আন্টির কথার মাঝে সানজিদা বলল, মা তুমি যাবা? আমাদের পড়ায় সমস্যা হচ্ছে, যাও তো। আচ্ছা, যাচ্ছি। আন্টি রুম থেকে চলে গেল। আমিও তাদের পড়া শেষ করে বাসার কিছু কাজ দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে হালকা একটু রান্না করে নিলাম। আমি খেলাম, সাথে জান্নাতকেও খাইয়ে দিলাম। তারপর আমি একটা জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আমার খুব শীত লাগতে লাগলো। আমি আমার মাথায় হাত দিয়ে দেখলাম অনেক জ্বর আসছে, তাই কষ্ট হলেও আমি উঠলাম আর ওয়াশরুমে গেলাম। সেখানে গিয়ে মাথায় পানি দিতে লাগলাম। এইভাবে অনেকক্ষণ পানি দিয়ে আমি আবারও এসে শুয়ে পড়লাম। সকালে বালিশের নিচে থাকা ফোনটা বাজতে লাগলো। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখি সানজিদা ফোন করছে। সে বলল, এই আজকে ভার্সিটিতে আসবা না? মনে হয় না, আমার শরীর ভালো লাগে না। আচ্ছা এখন রাখি, আমার ভালো লাগছে না। এটা বলে আমি ফোনটা রেখে দিলাম। সানজিদাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাথায় ঠান্ডা কিছু অনুভব করলাম। আমি মিটমিট করে চোখ খুললাম। আমি চোখ খুলে সানজিদাকে দেখতে পেয়েই এক লাফ দিয়ে উঠে পড়লাম আর বললাম, এই তুমি এখানে কি করো? সানজিদা স্বাভাবিকভাবে উত্তর দিল, কেন দেখতে পাচ্ছ না তোমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি? আর তুমি উঠলে কেন? তোমার শরীরে অনেক জ্বর, তুমি শুয়ে পড়ো।
আরে আমার শরীর ঠিক আছে, আমার কিছু হয়নি। তুমি এখান থেকে যাও প্লিজ। কেন, থাকলে সমস্যা কি? আরে পাশের লোকেরা কি বলবে, তুমি এখান থেকে যাও প্লিজ। আরে যে যেটা বললো বলুক, তাতে আমার কিছু যায় আসে না। তুমি শুয়ে পড়ো তো। আরে তুমি বুঝতেছো না। আচ্ছা, তোমার যেহেতু সমস্যা হচ্ছে আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, ওষুধগুলো খেয়ে নিও। আর হ্যাঁ, পড়াতে আসিও কিন্তু। আচ্ছা যাবনি। এরপর সঞ্জিদা আমাদের বাসা থেকে চলে গেল। আমি এই মেয়ের কিছু বুঝি না, সে আসলে কি চায় আমার থেকে আল্লাহই জানে। বিকেলে আমি সঞ্জিদাদের বাসায় প্রাইভেট পড়াতে চলে আসলাম। এসে তাদের প্রাইভেট পড়াতে শুরু করলাম। তাদের প্রাইভেট পড়া শেষ করে আমি যেই না রুম থেকে বের হই, অমনি দেখলাম একজন লোক সোফায় বসে আছে। লোকটাকে কোথায় যেন একটা দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা আর মনে পড়ছে না। আমি ওইখানে দাঁড়িয়ে থেকে এসব ভাবছি, তখন ওই লোকটি আমায় ডাক দিল। আমি এগিয়ে গেলাম আর বললাম, আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। আচ্ছা তুমি কি আমায় চিনতে পেরেছো? আঙ্কেল আসলে আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আরে তুমি আমায় চিনতে পারো নাই? সেদিন তুমি আমার গাড়ি ঠিক করে দিলে, এবার মনে পড়েছে? ও আঙ্কেল আপনি? সেদিন তোমার নামটাও জানা হলো না। বলো তো তোমার নামটা কি? তুমি থাকো কোথায়? আঙ্কেল আমার নাম মোহাম্মদ অভ্র। আমি থাকি একটা বস্তিতে। আমার বাবা মা কেউ নেই। আমার ছোট একটা বোন আছে, তাকে নিয়েই এখন আমার পুরো পৃথিবী। এটা বলতেই আমার চোখের কোণে পানি জমে গেল। তখন আঙ্কেল বললেন, আরে তুমি এখান থেকে নিজেকে আর এতিম মনে করবে না। আমরা আছি তোমার সাথে। তুমি আমাদের নিজের কেউ মনে করতে পারো। আঙ্কেল পারবো। এইভাবে আমি আঙ্কেলের সাথে গল্প করতে লাগলাম। আমি আর আঙ্কেল গল্প করছি, তখন সঞ্জিদা আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। আমি নাস্তা করব না, কিন্তু সঞ্জিদা আর আঙ্কেলের জোরাজুরিতে নাস্তা করতেই হলো। যাই হোক, আমি নাস্তা শেষ করে বাসায় চলে আসলাম। এইভাবে আরো অনেক দিন কেটে গেল। এখন আমার আর সঞ্জিদার সম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে, কিন্তু আমি তাকে বন্ধু হিসেবেই ভালোবাসি। কিন্তু সঞ্জিদার ব্যবহার আমার তেমন একটা ভালো লাগছে না। একদিন সঞ্জিদা তার বাবাকে বলছে, আব্বু একটা কথা বলি। আঙ্কেল বসে বসে খবরের কাগজ পড়ছিল। সঞ্জিদার এইভাবে কথা বলাতে তিনি খবরের কাগজটা নিচে নামিয়ে বললেন, এখানে আয় বস। সঞ্জিদা গিয়ে আঙ্কেলের পাশে বসলো। তখন আঙ্কেল বললেন, তা মা, তুমি কি চাও সেটা সোজাসাপটা বলো দেখি। সঞ্জিদা তখন একটু ভয়ের সুরে বলল, আব্বু আসলে অব্রদের বাসা তো আমাদের বাসা থেকে অনেক দূরে, আর আমাদের বাসার কোনার ওই রুমটা তো ফাঁকাই পড়ে আছে। তুমি যদি বলো তাহলে আমি অব্রকে আমাদের বাসায় থাকতে বলি। তারও তো কেউ নেই, সে যদি এখানে থাকে তাহলে তার একাকিত্ব ভাবটা কমে যাবে। আর সামনে আমাদের টেস্ট এক্সামও আছে। তুমি তাকে থাকতে দিলে আমরা দুজন একসাথে পড়াশোনা করতাম আর কি। আর তার ছোট্ট একটা বোনও রয়েছে। আমার তো ছোট কোনো বোনও নেই, তাকে দিয়ে না হয় আমার ছোট বোনের অভাবটা পূরণ করে নেব। প্লিজ আব্বু, তুমি মানা করো না। সঞ্জিদার শেষের কথাটা একটু কাঁদো কাঁদো গলায় বলল, কারণ সে জানে তার বাবাকে এইভাবে বললেই তার কাজটা হবে। শফিক আঙ্কেল তার দিকে তাকিয়ে আছে আর মুস্কি মুস্কি হাসছে। তখন সঞ্জিদা বলল, কি হলো বলো? বাহ বাহ, আমার মেয়েটা তো এত বড় হয়ে গেছে, সে এখন নিজের চিন্তা বাদ দিয়ে মানুষের চিন্তা করতেও শুরু করেছে। আচ্ছা যা, তুই অব্রকে আমাদের বাসায় থাকতে বলিস। এবার খুশি তো? সঞ্জিদা জোরে একটা আব্বু ডাক দিয়ে আঙ্কেলকে জড়িয়ে ধরে। তখন তার বাবার কপালে একটা চুমু খায়। সঞ্জিদা সেখান থেকে তার রুমে চলে আসে আর ভাবতে থাকে, অব্রকে আমাদের বাসায় আসতে বললে সে নিশ্চিত না করে দিবে, তখন সে জ্ঞান দিতে শুরু করবে। তাই ভালো হবে আমি তাকে না বলে তার সব জিনিস আমাদের বাসায় নিয়ে চলে আসব, তাকে এক প্রকার সারপ্রাইজ দিব। সঞ্জিদা আরো বলে, বাবু, তোমাকে তো আমি আমার এই মনের ঘরে জায়গা দিয়েই দিয়েছি, এখন তো আমাদের বাসাতেও তোমায় জায়গা করে দিলাম। তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার। এটা বলে সঞ্জিদা তার খাটের উপর থাকা কোলবালিশকে জড়িয়ে ধরে। এদিকে আমি এখন আরো 2টা প্রাইভেট পড়াই। এতে আমার আর জান্নাতের খুব ভালো মতোই দিন চলে। আজকে খুব ক্লান্ত লাগছিল, তাই সঞ্জিদাকে ফোন করে বলে দিলাম তাকে আজ আর পড়াতে যেতে পারবো না। সকালে উঠে আমি যথাসময়ে ভার্সিটিতে চলে গেলাম। সামনে আমার টেস্ট এক্সাম, তাই ভার্সিটি মিস দেওয়া যাবে না। পুরো ভার্সিটি সঞ্জিদাকে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। তার মানে সে আজ ভার্সিটিতে আসেনি। আমি তাকে ফোন দিলাম, কিন্তু তার ফোনও বন্ধ। আমার মাথায় একটু চিন্তা হতে শুরু করলো, সঞ্জিদার কিছু আবার হলো না তো। যাই হোক, আমি সব ক্লাস করে একটা টিউশনি পড়িয়ে বাসায় চলে আসলাম।
বাসায় এসে আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ কি, আমার বাসার সকল জিনিসপত্র কই গেল? আর বড় কথা হচ্ছে জান্নাত কই? আমি তাকে বাড়ির সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। জান্নাত কই গেল? আমার মাথা কাজ করছে না, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি রুমে গিয়ে আমার চৌকির নিচে থাকা টিনের একটা বক্স বের করলাম। এ কি, সেখানেও কিছু নেই। এবার আমার বুক ফেটে কান্না বের হচ্ছে। সেখানে আমার মায়ের একটা ছবি ছিল। আজ আমি আমার মায়ের শেষ স্মৃতিটুকু হারিয়ে ফেললাম। আমি সব ভাবছি আর আমার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ সঞ্জিতার ফোন। আমি ফোনটা রিসিভ করে হাউমাউ করে কেঁদে দিলাম আর বললাম, সঞ্জিতা আমার বাসার সকল জিনিস কে যেন নিয়ে গেছে, আর জান্নাতকেও খুঁজে পাচ্ছি না। তাকে আমি বাসার সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। সঞ্জিতা, এখন আমি কি করব? প্লিজ কিছু একটা বলো সঞ্জিতা। আমি এইভাবে কান্না করছি দেখে সঞ্জিতা তো অনেকটাই অবাক হয়ে গেল। এরপর সে শান্ত গলায় বলল, এই অভ্র, শোনো, তুমি আমাদের বাসায় আসো, তারপর আমি দেখছি কি করা যায়। কিন্তু কোনো কিন্তু না, তুমি আমাদের বাসায় চলে আসো। এটা বলে সঞ্জিতা ফোন কেটে দিল। আমার মনটা আরো খারাপ হয়ে গেল। আমি নিজেকে আর সামলাতে পারছি না। তারপরেও নিজেকে সামলিয়ে নিলাম আর সঞ্জিতাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় আমার প্রতিবেশীদের বলেছিলাম তারা কিছু দেখেছে কিনা, কিন্তু তারা বলল যে তারা নাকি কিছুই দেখেনি। যাই হোক, আমি অশ্রুসিক্ত চোখ নিয়ে সঞ্জিতাদের বাসায় চলে আসলাম। দেখি সঞ্জিতা আমার জন্য অপেক্ষায় ছিল। আমি সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম আর বললাম, সঞ্জিতা প্লিজ, তুমি কিছু একটা করো, জান্নাতকে তুমি আমার কাছে এনে দাও। আমি সঞ্জিতাকে জড়িয়ে ধরেছি বলে সঞ্জিতা তো অবাকের চরম শিখরে পৌঁছে গেছে। তারপরেও সে বলল, আরে তুমি শান্ত হও আর আমার সাথে আসো। এটা বলে সে এগোতে শুরু করলো। আমিও তার পিছন পিছন যেতে লাগলাম। সে তার বাসার কোণার একটা রুমে আমায় নিয়ে আসলো আর বলল, এই নাও চাবি, আর এই তালাটা খোলো। আমি তাকে চোখের ইশারায় বললাম, কেন? সেও মাথা নাড়িয়ে আমাকে খুলতে বলল। তাই আমি তালাটা খুললাম। খুলে আমি যা দেখলাম তাতে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি একবার সঞ্জিতার দিকে আর একবার রুমটার দিকে তাকাচ্ছি। আমার ঘরের সকল জিনিসপত্র এখানে আর খুবই গোছানো অবস্থায় আছে। আর সবচেয়ে বড় জিনিস, আমার মায়ের ছবিটা ঠিক খাটের উপরের দেওয়ালে টাঙানো আছে। আমি সবকিছু অবাক এবং মুগ্ধতার সাথে দেখছি। তখন সঞ্জিতা বলল, এই নাও তোমার বোন জান্নাতকে। জান্নাত তখন সঞ্জিতার পিছন থেকে বের হয়ে আসলো। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি দৌড়ে গিয়ে জান্নাতকে কোলে তুলে নিলাম। তখন জান্নাত বলল, ভাইয়া, তুমি কান্না করেছো কেন? তোমার চোখ দেখি ফুলে গেছে। কেউ কি বকা দিয়েছে? না রে বোন। এটা বলে আমি আবারও জান্নাতকে জড়িয়ে ধরলাম। জান্নাত আবারও বলল, ভাইয়া, তুমি জানো সঞ্জিতা আপু কত ভালো? সে আমাকে এতগুলো চকলেট দিয়েছে। রে, তোমার আপু খুব ভালো। আমি আর জান্নাত কথা বলছি, তখন সঞ্জিতা বলল, এই শোনো, এখন থেকে তুমি এই রুমে থাকবে আর জান্নাত আমার সাথে, বুঝেছো? এটা কিভাবে হয়? এই জন্যই তো আমি তোমাকে কিছু না জানিয়ে তোমার বাসার সব জিনিস নিয়ে আসছি। এখন তুমি থাকলে থাকো, না থাকলে নাই। জান্নাত তো আমার সাথেই থাকবে। জান্নাত, তুমি থাকবে না? থাকবো। ভাইও আমাদের সাথে থাকবে। আমি জান্নাত এবং সঞ্জিতার হাসিমাখা মুখ দেখে আর না করতে পারলাম না। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম। তখন সঞ্জিতা বলল, আচ্ছা জান্নাত, এখন চলো, তোমার ভাইয়া ফ্রেশ হয়ে নেক, আর তুমি ফ্রেশ হয়ে খেতে আসো, বুঝেছো? এটা বলে সঞ্জিতা জান্নাতকে কোলে নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বসে থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে বসে আছি আর ভাবছি সঞ্জিতা এত কিছু কেন করছে। এইরকম আরো হাজারো প্রশ্ন আমার মনের মাঝে ঘুরপাক খাচ্ছে। তখন জান্নাত এসে আমায় টেনে নিয়ে যেতে লাগলো। আমি গিয়ে দেখি আঙ্কেল আন্টি সঞ্জিতা সবাই আছে। সঞ্জিতা জান্নাতকে খাবার খাওয়াচ্ছে, সেও মজা করে খাচ্ছে। তখন আঙ্কেল বললেন, কি হলো অব্র, বসো। আমি একটু আনকমফোর্টেবল বোধ করছি, কারণ এইরকম দামি কোনো জায়গায় বসে কোনোদিন খাবার খাই নাই, তাই আর কি। তখন সঞ্জিতা তার হাতে থাকা খাবারের থালাটা রেখে আমায় টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। তখন আন্টি বললেন, বাবা, আমাদের কি তোমার আপন মনে করতে কোনো সমস্যা হচ্ছে? আমি তখন একটু অবাক হয়ে বললাম, কেন আন্টি? তুমি খাবার খাচ্ছ না কেন? আসলে আন্টি, এরকম খাবার আমার তো কোনোদিন কপালে জোটেনি, তাই একটু অন্যরকম ফিলিংস কাজ করছে। তখন আঙ্কেল বলে উঠলেন, আরে তুমি তোমার অতীতকে বাদ দিয়ে বর্তমান নিয়ে বাঁচতে শেখো। অতীতে যা হওয়ার হয়েছে,
এখন তুমি নিজের ভবিষ্যৎ নিজের হাতে লিখতে পারবে। কি পারবে না? আমি মুস্কি একটা হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তখন আঙ্কেল বললেন, তাহলে টেনশন কিসের? খাবার খেয়ে নাও। আঙ্কেলের এমন কথায় আমি নিজেকে একটু কমফোর্টেবল মনে করলাম আর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর শুয়ে পড়লাম আর আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। আজকে শুধু সানজিদা আর সাদিয়ার টিউশনই আছে, তাই আমি নিশ্চিন্তে ঘুমিয়ে রইলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সানজিদা আর সাদিয়াকে প্রাইভেট পড়ালাম। পড়া শেষে সানজিদা আর সাদিয়া জেদ ধরলো তারা বাইরে বেড়াতে যাবে। আমি প্রথমে না করলেও পরে তাদের জেদের কাছে হেরে যাই। বাইরে এসে আমরা কয়েকটা জায়গায় ঘুরলাম। তারা দুইজন ফুচকা আর আইসক্রিম খাইলো। আমি সেগুলোর বিল দিতে চাইলাম, কিন্তু সানজিদা দিতে দেয়নি। তারপর সাদিয়াকে তার বাসায় পৌঁছে দিয়ে আমি আর সানজিদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দুজন হেঁটে যাচ্ছি, কারণ সাদিয়াদের বাসা হতে সানজিদাদের বাসা মাত্র 5 মিনিটের রাস্তা। যাই হোক, আমরা হাঁটছি, তখন সানজিদা বলে উঠলো, আচ্ছা অব্র, তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? আরে বলো না। না, আমি নিজেই চলার মতো টাকা পাই না, আবার জিএফ, এটা একটা হাস্যকর ব্যাপার। সানজিদা তখন ফিসফিস করে বলল, তাহলে আমার রাস্তা ফাঁকা। তখন আমি বললাম, কি হলো, নিজে নিজে কথা বলছো যে? আরে তেমন কিছু না, শোনো, কাল আমরা শপিং করতে যাব। আচ্ছা। আমার কথা বলতে বলতে সানজিদাদের বাসার সামনে চলে এসেছিলাম। সানজিদা এই কথা বলে এক দৌড়ে বাসার ভেতরে চলে গেল। সে আমাকে কিছু বলার সুযোগই দিল না। সকালে উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। তারপর কি যেন ভেবে আবারও শুয়ে পড়লাম। তার একটু পর উঠে ব্রাশ হাতে বাইরে আসলাম। চারিপাশে দেখছি আর ব্রাশ করছি। তখন আঙ্কেলের গাড়ির উপর আমার চোখ পড়লো। গাড়িতে অনেক ধুলোবালি জমে আছে, তাই ভাবলাম সেটা একটু পরিষ্কার করি। যেই ভাবা সেই কাজ, আমি গাড়িটা ধুতে শুরু করলাম। আমি গাড়ি ধুচ্ছি, গাড়ি ধোয়া প্রায় শেষের দিকে, তখন পিছন থেকে আঙ্কেল বললেন, আরে বাবা, কি করছো? তোমাকে এসব করতে কে বলেছে? না আঙ্কেল, কেউ বলেনি, এমনি গাড়িতে অনেক ধুলোবালি জমেছিল, সেটা দেখতে আমার কেমন জানি লাগতেছিল, তাই আর কি পরিষ্কার করতে শুরু করলাম। আচ্ছা, তুমি আর যখন এটা নিজ ইচ্ছে করছো, তাহলে আমি কিছু মনে করব না। তোমার গাড়ি পরিষ্কার করা শেষ হলে খাবার খেতে চলে এসো, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। আঙ্কেল চলে গেলেন। আমি গাড়ি পরিষ্কার করা শেষ করে সেখানেই গোসল করে নিলাম। তারপর রুমে এসে চেঞ্জ করে খাবার খেতে চলে গেলাম। সেখানে গিয়ে আঙ্কেলের সাথে কিছুক্ষণ বসে থেকে গল্প করে তারপর খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসি। আমি বসে থেকে বই পড়ছি, তখন সানজিদা আমার রুমে আসলো আর বলল, এই রেডি হয়ে নাও, আমরা শপিং এ যাব। কাল তোমাকে বলেছিলাম, তুমি কি ভুলে গেছো? আচ্ছা তুমি যাও, আমি রেডি হচ্ছি। আচ্ছা। এটা বলে সানজিদা চলে গেল। আমি বই বন্ধ করে রেডি হতে শুরু করলাম। আমি রেডি হয়ে নিলাম। তারপর আমি ড্রয়িং রুমে গিয়ে বসে রইলাম। একটু পর সানজিদা আর জান্নাত দুজন নেমে আসছে। সানজিদাকে আজ দেখতে অনেক ভালো লাগছে, কিন্তু আমি তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। সানজিদা নিচে আসতেই আমি বললাম, জান্নাতও আমাদের সাথে যাবে? সানজিদা তখন তার ভুরু কুঁচকে বলল, কেন, সে গেলে কি কোনো সমস্যা? আরে না, আমি সেইভাবে কথাটা বলিনি। আচ্ছা এখন চলো। বাইরে আসতেই সানজিদা বলল, এই তুমি ড্রাইভ করতে পারো? না। আচ্ছা চলো, তোমায় শিখিয়ে দেব। এটা বলে সানজিদা তার বাবার গাড়ি বের করে নিল। আমি জান্নাতকে পিছনে বসিয়ে দিলাম আর আমি গিয়ে সানজিদার পাশের সিটে বসে পড়লাম। সানজিদা তখন আমাকে ড্রাইভিং সিটে বসতে বলল। আমি বললাম, এই না না না, এটা আমার দ্বারা হবে না, আমার ভয় করছে। আরে ভয় কিসের, আমি তোমার পাশে আছি, আমি তোমায় সবকিছু শিখিয়ে দিচ্ছি, তুমি বসো। আমি তখন ভয়ে ভয়ে ড্রাইভিং সিটে বসে পড়লাম। সানজিদা আমাকে সবকিছু শিখিয়ে দিতে শুরু করলো। আমি তার কথা অনুযায়ী সবকিছু করতে লাগলাম আর কিছুক্ষণের মধ্যেই আমি শিখে গেলাম। আসলে আমি এটা যতটা কঠিন ভেবেছিলাম ঠিক ততটা কঠিন না। আসলে সব জিনিসই যদি আপনি মন দিয়ে করেন তাহলে সেটা আপনি সহজেই শিখে যাবেন। আমি ড্রাইভ করছি আর সানজিদা আমাকে রাস্তা বলে দিচ্ছে, সাথে নানা বিষয়ে গল্পও করছে। একটু পর আমরা বিশাল এক শপিং মলের সামনে এসে দাঁড়ালাম। সানজিদা আর জান্নাতকে শপিং মলের গেটের সামনে নামিয়ে আমি গাড়ি পার্কিং করতে চলে গেলাম। গাড়ি পার্কিং করে এসে আমি তাদের নিয়ে শপিং মলের ভিতরে ঢুকলাম। আমরা শপিং করছি, তখন আমি লিজাকে দেখতে পেলাম। তাই আমি সানজিদাকে বললাম, এই সানজিদা দেখো লিজা। কই? ওই যে।
সে আমার ইশারা অনুযায়ী তাকালো। আরে সেও লিজাকে দেখতে পেল, তাই আমরা তার দিকে এগিয়ে গেলাম। সঞ্জিদা লিজাকে গিয়ে বলল, এই লিজা, তুই এখানে কি করিস? লিজা তখন পিছনে তাকিয়ে বলল, এই তো শপিং করি, তোরা এখানে কি করিস? আর এই ছোট্ট মেয়েটা কে? তখন সঞ্জিদা বলল, আমরাও শপিং করতে আসছি, আর এ হচ্ছে অব্রের ছোট বোন, এর নাম জান্নাত। লিজা তখন জান্নাতকে কোলে তুলে নিল আর বলল, জান্নাত, তুমি কেমন আছো? তখন জান্নাত বলল, ভালো। তুমি কেমন আছো আপু? এই তো আপু ভালো। তা তোমার গোমরা মুখ ভাই কি কিছু বলবে না? লিজা আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল। আমি এতক্ষণ তাদের কথা শুনছিলাম। লিজা ভালো আছে না মন্দ আছে এটা আমার শুনতেই মনে নেই, তাই আমিও তাড়াতাড়ি করে বললাম, সরি, কেমন আছো লিজা? যা, তোমার তাহলে মুখটা খুলো। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো বোবা হয়ে গেছো। আরে না, আমার মনে ছিল না। আচ্ছা বাদ দাও। আর এই নাও আমার বিয়ের কার্ড। আগামী মাসে আমার বিয়ে, তোমরা আসবে কিন্তু। তখন সঞ্জিদা বলল, এটা কিন্তু তুই ঠিক করলি না, আমাকে না জানিয়ে তুই বিয়ে করতেছিস। তা পাত্র কি আগের থেকে ঠিক করা ছিল? লিজা তখন লজ্জা পেয়ে মাথা নিচু করলো আর বলল, ঠিক ধরেছিস। হায় হায়, এটা আমি কি শুনতেছি? তুই আমার বেস্টু হয়েও তুই এ কথা আমার থেকে লুকালি? যা, তোর সাথে আমার কথা নাই। আরে রাগ করিস না, আমি তোকে বলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আচ্ছা তোরা থাক, আমি তোদের সাথে পরে কথা বলবো। ভালো থাকিস। আচ্ছা যা তাহলে, আর পারলে দোলা ভাইয়ের একটা পিক দিস। আচ্ছা। এটা বলে লিজা চলে গেল। আমরা আরো কিছু শপিং শেষ করে গাড়িতে গিয়ে বসলাম। আমি বললাম, এখন কই যাবা, বাসায়? না, খুব খিদে পাইছে, চলো একটা রেস্টুরেন্টে যাই। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। খাওয়া দাওয়া করে আমরা বাইরে চলে আসলাম। তখন আমি বললাম, এবার তো বাসায় যাবা? না, চলো নদীর ধারে যাব, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা, এখানেই বলো। না, এখানে বলা যাবে না। আমি আর কিছু বললাম না। আমি গিয়ে গাড়ি স্টার্টে দিলাম। একটু পর আমরা নদীর ধারে চলে আসি। তখন সঞ্জিদা জান্নাতকে বলল, জান্নাত, তুমি এখানে বসে থাকো, আর এই নাও আমার ফোন থেকে কার্টুন দেখো। এটা বলে সঞ্জিদা তার ফোনটা জান্নাতকে দিল আর আমাকে নিয়ে সে একটা নিরিবিলি জায়গায় চলে আসলো। আমরা দুজনেই নিশ্চুপ। সঞ্জিদা তখন নীরবতা ভেঙে বলল, আচ্ছা অব্র, তোমার কিরকম মেয়ে পছন্দ? আমি থতমত খেয়ে বললাম, কেন, তুমি জেনে কি করবে? আরে বলো না। আমি তখন আর উপায় না পেয়ে বললাম, আচ্ছা বলছি, শোনো, আমার তো আর বাবা মা কেউ নেই, তাই আমি এমন মেয়েকে বিয়ে বা ভালোবাসবো যে আমার ছোট বোনটাকে তার নিজের বোন মনে করে রাখবে, আর সাথে পর্দা এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং বিপদে আপদে সে সব সময় আমার পাশে থাকবে। ব্যাস, এতটুকু হলেই চলবে। বাহ, তোমার চয়েস আছে ভালো। তারপর সঞ্জিদা কিছু একটা ভাবতে লাগলো। তার ভাবনা মাখা চেহারা দেখে আমি বললাম, কি হলো, কি ভাবতেছো এমন? আচ্ছা অব্র, আমি এখন যদি তোমাকে ভালোবাসার কথা বলি তাহলে কি তুমি আমাকে একসেপ্ট করবে? আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। আমি কি বলবো বুঝতেছি না। আমি মুখে মিথ্যা হাসি নিয়ে বললাম, তুমি মজা করছো তাই না? না, আমি সিরিয়াস। বল, তুমি কি আমায় ফিরিয়ে দেবে? সঞ্জিদা, তুমি নিজে একটু বোঝো, তোমার সাথে আমার যায় না। তুমি কই আর আমি কই, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? এটার উত্তর হয়তো আমি জানি না, কিন্তু এটা সম্ভব না সেটা আমি জানি। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি তখন একটু দ্বিধায় পড়ে গেলাম, তাই আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। সঞ্জিদা আমার আরো কাছে আসলো আর বলল, কি হলো বলো, তুমি কি আমায় ভালোবাসো না? এটা আমি জানি না। আচ্ছা যাও, আমি তোমায় একদিনের সময় দিলাম, আর হ্যাঁ, উত্তর কিন্তু আমার হ্যাঁ চাই। যদি উত্তর না হয় তাহলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো বলে দিলাম। এখন চলো, বাসায় যাব। আমি সঞ্জিদার কোনো কথারই উত্তর দিতে পারলাম না। আমি সঞ্জিদার পিছন পিছন গেলাম। আমি গিয়ে ড্রাইভিং সিটে বসলাম, কিন্তু সঞ্জিদা এবার আমার সাথে আর বসলো না। সে গিয়ে জান্নাতের সাথে পিছনে গিয়ে বসলো। আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে গিয়ে শুয়ে আছি আর সঞ্জিদার বলা কথা নিয়ে ভাবছি, তার কি আমার প্রতি এটা ভালোবাসা না ভালো লাগা, নাকি সে আমাকে কোনো কাজে ব্যবহার করতে চায়, নাকি সে আমার উপর দয়া করছে? না, মাথায় কিছু ঢুকছে না। কি করি তাহলে?
ধুর, ঘুমাই। মাথা ভর্তি চিন্তা নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় সাদিয়া এসে ডাকতেছে। স্যার, ও স্যার, উঠেন, আজ কি পড়াবেন না? আমি ঘুম ঘুম চোখে বললাম, কি সাদিয়া? জি স্যার, উঠেন, সন্ধ্যা হয়ে আসছে। আচ্ছা, তোমরা গিয়ে পড়তে শুরু করো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। আচ্ছা স্যার। সাদিয়া চলে গেল। আমিও আর না শুয়ে থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে তাদের পড়াতে চলে আসলাম। আমি পড়াচ্ছি, সাদিয়া তখন বলল, আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি? করো। স্যার, ধরেন আপনাকে কেউ ভালোবাসি কথাটা বলেছে, তখন আপনি কি করবেন? আমি সাদিয়ার কথা শুনে থতমত খেয়ে গেলাম। আমার কাশি হতে শুরু করলো। তখন সানজিদা আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিল, আর আমি সেটা এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। আর সাদিয়াকে বললাম, কি বলছো? হ্যাঁ, তোমার এখন পড়াশোনার বয়স, এসব নিয়ে ভাবার বয়স না। আর আমার ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি এখন পড়ো। সাদিয়া আমার ধমক শুনে সে মাথা নিচু করে গম্ভীর গলায় বলল, আচ্ছা। আমি তখন সাদিয়ার দিকে তাকালাম। দেখি সানজিদা মিটমিট করে হাসছে। এটা আমি কিছুটা আন্দাজ করতে পারলাম যে এই কথাটা হয়তো সানজিদা তাকে বলতে বলেছে। আমি সানজিদাকে আর কিছু বললাম না। তাদের পড়ানো শেষ করে আমি আমার রুমে চলে আসি। একটু পর সানজিদা সেখানে আসলো। আমি তাকে বললাম, এই, তুমি এখানে কি করো? কি হলো স্যার, তোতলাচ্ছেন কেন? আর সাদিয়ার কথার উত্তরটা তখন দিলেন না কেন? আমার ইচ্ছা, আমি দেইনি। আপনার এতে সমস্যা আছে নাকি? সানজিদা তখন আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, না স্যার, আমার কোনো সমস্যা নেই, তবে আমার যে একটা প্রশ্নের উত্তর জানার ছিল। এটা বলে সানজিদা একদম আমার কাছে চলে আসলো। তার মুখের গরম নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। এতে আমার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। তখন সানজিদা বলল, আচ্ছা স্যার, আমি যদি আপনার এই ঠোঁটে কিস করি তাহলে কিছু মনে করবেন না তো? এটা বলে সে আমাকে কিস করে বসলো। আমাকে কিছু বলতেও দিল না। আমি শুধু শব্দ করছি, আর সানজিদা তো ইচ্ছে মতো কিস করছে। একটা সময় আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমিও তার সাথে কিসে যোগ দিয়ে দিলাম। প্রায় 6 কিংবা 7 মিনিট পর সে আমাকে ছেড়ে দিল আর বলল, স্যার, কিছু মনে করেননি তো? আরে ধুর, আপনি কিছু মনে করলে তো আমার বয়েই গেছে। যাই হোক, আম্মু আপনাকে খাবার খেতে যেতে বলল। এটা বলে সে চলে যেতে লাগলো। আমি সেখানে থ মেরে বসেই আছি। কি হয়ে গেল আমার সাথে এটা? আমি তো নিজেকে নিজেই যেন বিশ্বাস করতে পারছি না। এসব ভাবতে ভাবতে আমার চোখটা আমার শার্টে আটকে থাকা একটা কানের দুলে গিয়ে আটকে পড়লো। আমি সেটা ছাড়িয়ে নিলাম আমার শার্ট থেকে। দেখে মনে হচ্ছে এটা সানজিদার, হয়তোবা একটু আগে আটকে গেছে। কি করতে সেটা তো আপনারা জানেনই। যাই হোক, আমি সেটা নিয়ে আমার টেবিলের ড্রয়ারে রেখে দিলাম আর খাবার খেতে চলে আসলাম। দেখি সেখানে সবাই রয়েছে। আমি মাথা নিচু করে একটা চেয়ার টেনে বসে পড়লাম। সানজিদার দিকে আমার তাকাতে কেমন যেন একটা লজ্জাবোধ কাজ করছে। তার উপর সে আবার আমার সামনে বসে আছে। আমি মাথা হেলেই খাবার খাচ্ছি আর আঙ্কেল আন্টির নানা প্রশ্নের উত্তর দিচ্ছি। এইভাবে আমি অনেকটা দ্বিধা নিয়েই খাবার খাওয়া শেষ করলাম। রুমে এসে শুয়ে পড়লাম আর দিলাম লম্বা একটা ঘুম। সকালে উঠে যথাসময়ে আমি আর সানজিদা চলে গেলাম ভার্সিটিতে। সানজিদার প্রতি আমার তখনও লজ্জাবোধ কাটেনি, তাই আমি তার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে চাচ্ছি। কিন্তু সে আমার ততই কাছে চলে আসছে। আজকে সে আমার সাথে ক্লাসেও এক বেঞ্চে বসেছে। এতে আমি কিছু আনিজি মনে করলেও পরে মানিয়ে নিলাম। ভার্সিটি শেষে আমি আর সানজিদা গিয়ে একটা রিকশায় উঠলাম। আমি বললাম, মামা, এত নম্বর বাসায় নিয়ে চলেন তো। তখন সানজিদা ফট করে বলে উঠলো, না মামা, আমি যেখানে নিয়ে যেতে বলবো সেখানে নিয়ে চলেন। কিন্তু সানজিদা তখন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। এটা দেখে আমি চুপ মেরে গেলাম। আর সানজিদা রিকশাওয়ালা মামাকে রাস্তা বলতে শুরু করলো। একটু পর আমরা একটা পার্কের সামনে চলে আসলাম। আমি ভেতরে যেতে না চাইলেও সানজিদা আমাকে জোর করেই নিয়ে গেল। আমরা গিয়ে একটা জায়গায় বসলাম। তখন সানজিদা বলল, নাও এখন বলো, তুমি আমায় ভালোবাসো কি না? আর হ্যাঁ, আমি আবারও মনে করে দিচ্ছি, আমি কিন্তু না শুনতে চাই না। আমি চুপ মেরে বসে রইলাম। সানজিদা আবারও বলল, আচ্ছা পরে বলিও। এখন ওই যে দেখতে পাচ্ছ বাদামওয়ালা, যা ওখান থেকে বাদাম নিয়ে আসো। আমি গেলাম আর সেখান থেকে 20 টাকার বাদাম নিয়ে আসলাম। বাদাম এনে
আমি সানজিদার হাতে ধরিয়ে দিলাম। তখন সানজিদা বলল, আমাকে দিচ্ছ কেন? তুমিই তো খাইতে চাইলে। খাবো তো আমি। এখন তুমি আমাকে বাদাম ছিলে দিবে আর আমি সেটা খাবো। কেন, আমি কি তোমার বিয়েপ নাকি যে আমি তোমাকে বাদাম ছিলে দেব? না, তবে হবে। এখন বেশি কথা না বলে ছিলে দাও। আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমার অনিচ্ছার সত্ত্বেও তাকে বাদাম ছিলে দিলাম। তবে এতে আমার খারাপ লাগলো যে তাও না, আমার বেশ ভালোই লাগলো। মনে এক অন্যরকম ফিলিংস কাজ করলো। খাওয়া শেষে আমি ভাবলাম এবার বাসায় যাব, কিন্তু সানজিদা আবারও সেই একই প্রশ্ন করলো। আমি তাকে সেই দিনের মতো ঠিক একই উত্তর দিলাম। তখন সানজিদা বলল, তাহলে তোমার মতো পরিবর্তন হবে না? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমায় ঠিক কি বোঝাতে চাচ্ছি। না, আমি কিছু বুঝতে চাই না। আমি জাস্ট বুঝতে চাই যে তুমি আমাকে ভালোবাসো। এটা বলে সানজিদা রাগ দেখিয়ে চলে গেল। আমিও তার পিছন পিছন যেতে লাগলাম। সানজিদা একটা রিক্সা নিয়ে একাই চলে গেল। আমিও তার পিছন পিছন একটা রিক্সা নিয়ে যেতে শুরু করলাম। বাসায় পৌঁছে সানজিদা সোজা তার রুমে চলে গেল। আমি আর তার পিছনে না গিয়ে আমার রুমে চলে গেলাম আর ভাবতে লাগলাম, যদি সানজিদা উল্টোপাল্টা কিছু করে ফেলে। আমিও তো তাকে মনের ঘরে জায়গা দিয়ে ফেলেছি, কিন্তু তাকে বলতে পারছি না, কারণ তার বাবা যে আমায় তার বাসায় থাকতে জায়গা দিয়েছে, আমি তো তাকে ধোকা দিতে পারি না। আমি খাবার না খেয়ে শুয়ে পড়লাম। আমার মাথায় নানা রকম কথা ঘুরছে। যাই হোক, বিকেলে আমার একটা টিউশনি ছিল, আমি সেটা পড়াতে চলে গেলাম। পড়ানোর শেষে আমি বাসায় চলে আসলাম। তারপর সানজিদা আর সাদিয়াকে পড়াতে শুরু করলাম। সানজিদার চোখ একটু লাল হয়ে আছে, হয়তো কান্না করছে, কিন্তু এখানে তো আমার করার কিছু নাই। তখন সানজিদা বলল, আমার ভালো লাগছে না, আমি অন্য রুমে গেলাম। এটা বলে সানজিদা চলে গেল। আমি তার দিকে বোকার মতো চেয়ে রইলাম। তখন সাদিয়া বলল, স্যার, সানজিদাপুর মন খারাপ কেন সেটা আপনি জানেন? না, তুমি পড়ো। সাদিয়াকে পড়িয়ে আমি রুমে এসে শুয়ে আছি। কিছুক্ষণ পর জান্নাত এসে আমায় খেতে ডেকে গেল। এতে আমি একটু অবাকই হলাম, কারণ প্রতিদিন সানজিদাই আমায় খেতে রাখতে আসে, কিন্তু আজ আসলো না। যাই হোক, আমি খেতে চলে আসলাম। সবাই আছে, শুধু সানজিদাই নাই। তখন আঙ্কেল বললেন, সানজিদার মা, সানজিদা কই? খাবার খাবে না? সে নাকি খাবার খাবে না, বাসায় আসার পর থেকেই মেয়েটা মন খারাপ করে বসে আছে। কে জানি কি হয়েছে। বাবা অব্র, তুমি কি কিছু জানো? না আন্টি। এটা বলে আমি খাবার রেখে উঠে পড়লাম। তখন আঙ্কেল বললেন, কি হলো, খাবে না? না আঙ্কেল, ক্ষুধা লাগছে না, আর সরি খাবারগুলো নষ্ট করার জন্য। আরে সমস্যা নাই, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর আমি সানজিদাকে খাওয়ানোর একটু চেষ্টা করি, দেখি খায় নাকি। আমি রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম, সানজিদা মনে হয় আমার কথায় মন খারাপ করে আছে, কিন্তু আমার করার কিছুই নাই। আমার থাকার তো নির্দিষ্ট কোনো জায়গাও নেই। আমি তাকে ভালোবাসলেও তার ভরণ পোষণের দায়িত্ব তো আমি নিতে পারবো না। আর আমার মনে হয় এটা তার ভালো লাগা, হয়তো কিছুদিন এটা এমনিতেই ঠিক হয়ে যাবে, কিন্তু আমার তো তার জন্য কষ্ট হচ্ছে। এখানে আমি কি করব? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। যাই হোক, রাত প্রায় 3টা সুই সুই। হঠাৎ আমি বুকে ভারী কিছু অনুভব করলাম, এই জন্য আমি চোখ খুললাম। আমার রুমের লাইট আগের থেকে অন ছিল, তাই আমি স্পষ্ট দেখলাম সানজিদা আমার বুকে শুয়ে আছে আর এমন ভাবে আমায় জড়িয়ে ধরে আছে যে আমি নড়তেও পারছি না। আমি ওঠার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি উঠতেই পারলাম না। এক পর্যায়ে সানজিদা ঘুম ঘুম চোখে বলল, এই এত নড়তেছো কেন? ঘুমাতে দাও। তুমি কই শুয়েছো সেটা দেখেছো? আর তুমি এখানে কেন? রুমে ভালো লাগছিল না, মনটা শুধু তোমাকে কাছে পেতে চাইছিল, তাই এখানে চলে আসছি। আর আমি একটু পর এমনিতেই উঠে চলে যাব। এখন ঘুমাতে দাও। এটা বলে সানজিদা আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমি তার কথার উত্তর দিতে পারলাম না। সানজিদাকে দেখতে মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার তো চোখে ঘুম নেই। এই প্রথম কোনো মেয়ে আমাকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাহলে মনে ফিলিংসটা কেমন হবে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি শুধু ছটফট করছি। আমি খেয়াল করলাম সানজিদা তার কপাল কুঁচকে নিয়েছে, তার মানে আমার এইরকম ছটফটানিতে সে বিরক্ত বোধ করছে। একটা সময় সে চোখ খুলল আর রাগী লোক নিয়ে বলল, এই তোমার সমস্যা কি? এত নড়ো কেন? ঘুমাতে পারছো না? আমার ঘুম ধরতেছে না।
তুমি এখান থেকে যাও প্লিজ। আমি এটা বলতেই সানজিদা আমাকে কিস করে বসলো। আমি কিছু বুঝতেই পারলাম না। সে পাগলের মতো কিস করে যাচ্ছে, আমিও কিস করছি। একটা সময় আমি নিজের থেকে প্রায় কন্ট্রোল হারাতে শুরু করছি। তখন আমি নিজেকে সামলিয়ে সানজিদাকে ছেড়ে দিলাম। তখন সানজিদা বলল, কি হলো, ছাড়লে কেন? ভালোই তো লাগছিল। আর না প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, জান্নাত একাই আছে। আচ্ছা যাচ্ছি। এটা বলে সানজিদা আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। আর আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এটা আমি কি করতে যাচ্ছিলাম। ভাগ্যিস নিজেকে কন্ট্রোল করছিলাম। সকালে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে রেডি হলাম, তারপর হালকা একটু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমি ইচ্ছে করেই সানজিদাকে সাথে নেইনি, কারণ সে যে ধরনের মেয়ে, কখন যে কি করে বসে আল্লাহই জানে। এইভাবে আমাদের দিন চলছে। আমি সানজিদার প্রতি আরো দুর্বল হয়ে পড়তেছি, কিন্তু তাকে কিছু বুঝতে দেই না। সে যদি বোঝে তাহলে আমি শেষ। যাই হোক, আর কয়েকটা দিন পর লিজার বিয়ে, তাই আমি, সানজিদা আর জান্নাত তার বাসায় চলে আসলাম। তাদের বাসাতে আজ প্রথম আসলাম। লিজাদের বাসাটা অনেক বড়, তাই বিয়ের সকল কাজ তাদের বাসায় করা হয়েছে। লিজাদের বাসায় গিয়ে তাদের সাথে ভালো মন্দ কথা বলে আমি বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঘুরে দেখা শেষ, আমি এক জায়গায় বসে পড়লাম আর মোবাইলটা বের করে টিপতে লাগলাম। তখন একটা মেয়ে এসে বলল, হাই, আমি রিমা। এটা বলে মেয়েটি হাত বাড়িয়ে দিল। আমি তখন মাথা তুলে বললাম, হ্যালো, আমার নাম অভ্র। এটা বলে আমি মেয়েটার সাথে হাত মিলাইলাম। তখন মেয়েটি মানে রিমা বলল, বাহ, আপনার আর আমার নামের মাঝে তো মিল রয়েছে। মানে? মানে আপনার নামের শুরুতে এ, আমার নামের শুরুতেও আর। ও তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? সমস্যা নাই। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো নাকি জব করো? বলতে গেলে দুটোই। আমি পড়াশোনার পাশাপাশি টিউশনি পড়াই। ও আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো বা এই কোনো মানুষ আছে? বাসি, তবে বলতে পারি না। তুমি কি কাউকে ভালোবাসো? রিমা তখন ডেভিল মার্ক একটা হাসি দিয়ে বলল, অলরেডি 5টা লাইনে আছে। কি বলো কি? তা কে, কি করে বলবে? আমি এইভাবে রিমার সাথে হেসে হেসে গল্প করতে লাগলাম। আর এটা দূর থেকে সানজিদা দেখছিল। সেটা আমি জানি না। সানজিদা প্রচন্ড পরিমাণে রেগে আছে, তাই আর তার রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা এসে আমার কলার ধরলো। আমি তার ব্যবহার দেখে অনেকটাই অবাক হলাম। সে সোজা আমাকে ফাঁকা একটা রুমে নিয়ে আসলো। আমি তার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছি। তখন সানজিদা বলতে লাগলো, এই তো সমস্যা কি রে? ওই মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে? আমি কিছু বলতে যাব এর আগেই সানজিদা রাগের বসে আমায় থাপ্পড় মারে। এতে আমি তেমন একটা অবাক হইনি, কারণ আমি জানি মেয়েরা তার ভালোবাসার ভাগ কখনোই কাউকে দিতে চায় না। তখন সানজিদা বলল, এই শোন, তুই যদি এখন আমায় ভালোবাসার কথা না বলিস, তাহলে আমি কিন্তু কিছু একটা করে বসবো। এইবার আমি কিন্তু সত্যি কিছু একটা করে বসবো। তোর কাছে মাত্র 30 সেকেন্ড সময়, বল। সানজিদা, তুমি বুঝতে চাইছো না কেন? আমি জানি তুইও আমায় ভালোবাসিস, তাহলে কেন তুই আমায় এত কষ্ট দিস? আমার কষ্টে কি তোর কষ্ট হয় না? এখন তাড়াতাড়ি বল, তুই আমায় ভালোবাসিস কি না? আচ্ছা শোনো, আমি তোমায় অনেক আগের থেকেই ভালোবাসি। যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম, সেই দিন থেকেই তোমায় নিয়ে ভাবতে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। খারাপ সময়েও তোমায় নিয়ে ভাবলে মুখের কোণে হাসি ফুটে ওঠে। তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমার রাতে কখন যে চোখে ঘুম চলে আসে, আমি সেটা নিজেও বুঝতে পারি না। আর তোমার এই প্রতিটা পাগলামি আমার কাছে অনেকটা ভালো লাগে। আর আমার কাছে তোমার সবচেয়ে বেশি এই জিনিসটাই ভালো লেগেছে যে তুমি গরিব বড়লোক ভেদাভেদ করো না। এইটা আমাকে তোমার প্রতি আরো দুর্বল করে দিয়েছে। আর এসব ভালো লাগা থেকে কখন যে ভালোবাসার পরিণত হয়েছে বুঝতেই পারিনি। আমি তোমায় সত্যি ভালোবাসি সঞ্জিদা, আই লাভ ইউ। এতক্ষণ সঞ্জিদা আমার কথা মন দিয়ে শুনছিল। আমার কথা শেষে সঞ্জিদা আমায় জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। আমিও তাকে জড়িয়ে ধরলাম। তখন সঞ্জিদা বলল, আচ্ছা, তুমি তো আমায় আগের থেকেই ভালোবাসতে, তাহলে তুমি আমার কাছে সেটা প্রকাশ করনি কেন? কারণ আমি তোমায় হারানোর ভয় পেতাম। আমি জানি না আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে কিনা, তবে আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের ভালোবাসাটা পূর্ণতা পায়। আর হ্যাঁ,
তুমি আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। কখনোই না। সানজিদার কণ্ঠ শুনে মনে হলো সে কান্না করছে, তাই আমি তার মাথাটা তুললাম। দেখি সে সত্যি কান্না করছে। আমি একটু হতভম্ব হয়ে বললাম, এই তুমি কান্না করছো কেন? আরে পাগল, এটা কষ্টের কান্না না, এটা হচ্ছে খুশির কান্না। সেটা তুমিও বোঝো না। তারপরে তুমি কান্না করবে না? জানো তুমি কান্না করলে তোমায় কেমন দেখায়? কেমন দেখায়? মনে হয় কই থেকে একটা ডাইনি আসছে, আর আজ থেকে এই ডাইনিকেই আমার সামলাতে হবে। আল্লাহই জানে আমার কি হবে। কি বললা? আমি ডাইনি? আর আমি তোমার কাছে বোঝার মতো? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। যাও, তোমার সাথে ব্রেকআপ। সানজিদা প্রচন্ড পরিমাণে অভিমান নিয়ে কথাটা বলল, তার মুখটা আমার থেকে ফিরিয়ে নিল। আমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আহারে আমার ডাইনিটা কষ্ট পেয়েছে, আর প্রেম শুরু না হতেই তুমি ব্রেকআপ করে দিচ্ছ? আচ্ছা ব্রেকআপ যখন করেই দিছো সমস্যা নেই, আমি এখন ওই মেয়েটার কাছে যাই, দেখি পটাতে পারি কিনা। আমি সানজিদাকে ছেড়ে এক পা বাড়াতেই সানজিদা আমায় দিল এক টান আর বলল, প্রেম করার খুব শখ তাই না? তোমার শখ ছুটাচ্ছি, দাঁড়াও। এটা বলে সানজিদা আমায় মারতে শুরু করলো, আর আমি শুধু হাসতেছি। সানজিদার সব কাণ্ড দেখে তখন আমি সানজিদাকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন সানজিদাও শান্ত হয়ে গেল আর আমার বুকের সাথে মিশে গেল। সন্ধ্যা, আজকে লিজার গায়ে হলুদ। সবাই খুব আনন্দে আনন্দে কাজ করছে, আমিও তাদের কাজে টুকটাক হেল্প করছি। লিজাকে সানজিদা আর কয়েকজন মিলে সাজিয়ে দিচ্ছে। একটু পর সানজিদা লিজাকে নিয়ে আসছে। আমি তখন একটা চেয়ারে বসেছিলাম। আমি সানজিদার দিকে এক ধ্যানে তাকিয়েছি। তার পরনে হলুদ একটা শাড়ি, তেমন একটা মেকআপ করেনি, তবে আমার মেকআপ ছাড়াই সানজিদাকে ভালো লাগে। আমি সানজিদার দিকে এক ধ্যানে তাকিয়েছি। কারো ডাকে আমার ঘোর ভাঙলো। আমি তাকিয়ে দেখি রিমা। আমি বললাম, আরে রিমা তুমি? তা ভাইয়া, ওইটা কে? যেভাবে তাকিয়েছিলে মনে হয় ওইটা তোমার বিয়ে করা বউ। আমি রিমার কথায় একটু লজ্জা পেলাম আর বললাম, আরে না, কি বলো? বুঝি বুঝি, এখন বলো কে ওইটা? ওর নাম সানজিদা। তখন তুমি বলছিলাম না আমি একজনকে ভালোবাসি, এই সে। তা ওয়ান সাইড লাভ নাকি সেও তোমাকে ভালোবাসে? সেও আমায় ভালোবাসে। বাহ, খুব ভালো। আচ্ছা বাদ দাও, এখন বলো আমায় কেমন দেখাচ্ছে? আমি তখন রিমার দিকে তাকিয়ে বললাম, খুব সুন্দর দেখাচ্ছে, যে কোনো কেউ তোমার উপর ক্রাশ খেয়ে যাবে। আমার এইরকম কথা শুনে রিমার লজ্জা পেয়ে গেল। তখন আমি সানজিদার দিকে তাকালাম, দেখি সে আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়েছে। এতটাই রাগি লুক নিয়ে তাকিয়েছে যে আমি তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। তারপর ফোনে একটা মেসেজ আসলো। দেখি সানজিদা মেসেজ দিয়েছে, এই তুমি ওই মেয়ের কাছ থেকে সরবা নাকি আমি গিয়ে আবারও থাপ্পড় মারবো? ভালোই ভালোই বলছে ওই মেয়ের কাছ থেকে সরে যাও, আর এই অনুষ্ঠানটা শেষ হোক, তারপর আমি তোমার খবর নিতেছি। মেয়েদের সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে? মেসেজটা এইটুকুই। মেসেজ পড়ে আমি সোজা রিমাকে না বলেই উঠে দিলাম এক দৌড়। আমি একটা রুমে শুয়ে আছি, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। অনুষ্ঠান শেষ হতে প্রায় রাত 10টা বেজে গেল। আমি একটা রুমে শুয়ে আছি, আর সানজিদা আমায় খুঁজতে লাগছে, আর ফোনের উপর ফোন দিতে লাগছে। আমি তো বিভোরে ঘুমিয়ে আচ্ছন্ন, আমি ফোন রিসিভ করছি না। সানজিদা আমায় খুঁজতে খুঁজতে সেই রুমে এসে পড়লো। সে দেখলো আমি শুয়ে আছি। সে কি যেন ভেবে সোজা গিয়ে আমার বুকে শুয়ে পড়লো। আমি তাকে কোল বালিশে ভেবে জড়িয়ে ধরলাম। সানজিদাও আমায় জড়িয়ে ধরলো। আমরা শুয়ে আছি, হঠাৎ হঠাৎ কে জানি আমাদের ডাকতে লাগলো। আমি চোখ খুলে দেখি সানজিদা আমার বুকে আর লিজা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সে বলল, কি রে, তোরা আর প্রেম করার জায়গা পাইলি না? এই সঞ্জিতা, তুই প্রেম করবি ঠিক আছে, কিন্তু দরজাটা তো বন্ধ করে আসবি। তখন সানজিদা বলল, সরি রে, ভুলে গেছিলাম। রাখ তো সরি, আমি না দেখে যদি অন্য কেউ যদি দেখে নিত তাহলে কি হয়ে যেত ভাবতে পারছিস? আমি সানজিদা আর লিজার কথোপকথন শুনছি। এখানে আসলে কি হচ্ছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। তখন লিজা আমায় বলল,